রহমনের দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় দূরে পুকুরের ধারে পড়ে আছে। কিন্তু কে করল তার এরকম অবস্থা? কেনই বা এরকম ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে? কার মনে এত আক্রোশ জন্মালো? নাকি কমলা এসেছিল তার ধর্ষণের প্রতিশোধ নিতে, ধর্ষণকারীকে নিজে হাতে এরকম প্রতিশোধ দিতে, তার মৃত্যুর বা ধর্ষণের এই রকম প্রতিকার করতে? আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এই গল্প শোনাচ্ছি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। সময়টা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিন। বাইরে অবিরাম বৃষ্টি, তার উপর মরা এসেছে শ্মশানে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। অফিস ঘরে লম্বা বারান্দার এক কোণে বেঞ্চের উপর বসে গঙ্গাতান্ত্রিক গাঁজা টানছে। একটু দূরে শ্মশান যাত্রীরা মরা রেখে গঙ্গাতান্ত্রিকের পায়ের কাছে বসে আছে। একজন শুধু মরার কাছে বসে, দূরে কাঠের চুল্লি প্লাস্টিক দিয়ে ঢাকা। ডেড বডি জমা নেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র বাড়ির লোকেদের হাতে তুলে দিয়ে আমি আর গঙ্গাতান্ত্রিকের পাশে গিয়ে বসলাম। সদ্য মৃত এক সধবা যুবতীর দেহ, শাড়ি, আলতা আর সিঁদুর মাখা পায়ে, মাথায় আলতা, সুন্দর শাড়ি পরা, মুখটা কি সুন্দর দেখতে লাগছে। আমি বললাম, মেয়েটিকে দেখেছো গঙ্গা? গঙ্গাতান্ত্রিক আমার মুখের দিকে চাইল, বলল, মেয়েটির মুখটা দেখতেই আমার মনটা ভারী হয়ে গেল গো, খুব খারাপ লাগছে, ঠিক যেন আমার কমলার মতো দেখতে। আমি জিজ্ঞাসা করলাম, সে আবার কে? গঙ্গাতান্ত্রিক শুরু করল, তোকে তো আগেই বলেছি, যৌবনে আমি যখন তন্ত্র সাধনা করতাম তখন আমি আসনে বসার সময় শুধুমাত্র রক্ত বস্ত্র পরতাম। তাছাড়া আমি পরতাম সবসময় সাদা পায়জামা এবং পাঞ্জাবি। তখন আমি বীরভূমে ডেরা বেঁধেছি কঙ্কালীতলার শ্মশানের একটু দূরে নির্জনে মনসা ভৈরবীর বাড়িতে। দুখানা ঘর, একটাতে ভৈরবী বুড়ি থাকে, অন্য ঘরটাতে আমি। আমার পরিচয় পেয়ে অল্প টাকার বিনিময়ে বুড়ি আমাকে থাকতে দিয়েছে। সকাল থেকে দুপুর অবধি বুড়ি ভিক্ষা করে কঙ্কালীতলায় মায়ের মন্দিরে। বীরভূমের কঙ্কালীতলা মায়ের মন্দির খুবই জাগ্রত মন্দির। তারপর আমরা দুজনেই সেই ভিক্ষা নিয়ে বাড়ি ফিরি। আমি আর বুড়ি দুজনে মিলে খাই, বুড়ি রাঁধে। আমি বোলপুরে এসে ভিক্ষা করে যা পাই সব তুলে দিই সেই বুড়ির হাতে। শ্মশানে শেষ রাত অবধি আমি সাধনা করি, তারপর আমি ঘরে ফিরে এসে ঘুমাই। গুরুজির নির্দেশ, কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে। এইভাবেই চলছিল আমার জীবন। এক বর্ষাকালে বিকালে শ্মশানে বসে আছি, এমন সময় একদল লোক 19-20 বছরের একটা যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। কি একটা অসুখ মরেছে, কি যেন অসুখটা, সবে চিতায় শোয়ানো হচ্ছে, আগুন দিতে যাবে, এমন সময় উঠল ঝড়। নিমেষের মধ্যে শুরু হলো বৃষ্টি, তার সঙ্গে ঘন ঘন বাজ পড়তে আরম্ভ করলো। লোকজন মাথা বাঁচানোর জন্য ছুটে এলো বট গাছটার নিচে, যেখানে আমি বসেছিলাম। মরাটা চিতার ওপরেই ভিজতে লাগলো। এবার প্রচণ্ড জোরে আর একটা বাজ পড়ল। মনে হলো সারা শ্মশানটা আলোয় সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর ঝড় বৃষ্টি থামল। লোকজন এবার এগিয়ে গেল চিতার দিকে। আমি দূর থেকে দেখলাম লোকগুলো উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তারপর ওদের মধ্যে একজন কি একটা বলল। সবাই বাবা গো, মা গো বলে চিতা না জ্বালিয়েই দৌড়ে পালালো। আমি আস্তে আস্তে চিতার কাছে এসে দেখলাম, ও মা, মরাটা তো নেই। খুব অবাক হয়ে গেলাম।
চারিদিকে খুঁজে দেখলাম কোথাও কিচ্ছু নেই। রাতে বাড়িতে আমি ফিরে এলাম। সবে ঘুমটা আমার এসেছে, হঠাৎ দেখি কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটা, যে মেয়েটা চিতা থেকে উদয় হয়ে গেছিল, যাকেই আজ বিকালে সবাই পোড়াতে নিয়ে এসেছিল। ঝড় বৃষ্টির জন্য চিতায় আগুন দিতে পারেনি। অনেকক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, থামার পর মেয়েটিকে তারা চিতায় দেখেনি। সেই মেয়েটি জলে ভিজে একসার আমার পা দুটো জড়িয়ে ধরে আমাকে বলল, আমাকে একটু আশ্রয় দিন। বুঝলাম যে মেয়েটি সত্যি সত্যি যখন ওরা নিয়ে এসেছিল তখন মরেনি। হয়তো নারী খুব দুর্বল এবং ক্ষীণ হয়েছিল। গ্রামের লোকজন না বুঝতে পেরে শ্মশানে নিয়ে চলে এসেছে পোড়াতে। ঝড় বৃষ্টির সময় জ্ঞান ফিরে আসতে চিতা থেকে সে উঠে চলে গিয়েছে। আমি বুড়িকে ডেকে তুললাম। বুড়ি সেই রাতে তাকে আশ্রয় দিল আমার সব কথা শুনে। পরদিন সকালে মন্দিরে গিয়ে শুনি গতকাল ভীষণ কাণ্ড হয়েছে। পলাশগুড়ি গ্রামের একটি মেয়েকে চিতা থেকে নাকি পিশাচ তুলে নিয়ে গিয়েছে। আমি ফিরে গিয়ে সব কথা বুড়িকে বললাম। বুড়ি মেয়েটাকে বলল, তোকে কেউ আর এখানে এখন আর ঘরে তুলবে না, বুঝলি? তোর কোথাও ঠাঁই হবে নে, তুই এখানেই থাক, ঘরের কাজ কর। এই দিকটায় কেউ আসে না, আর যদি কেউ এসে পড়ে বলবি তুই আমার বোনঝি, কোনো ভয় নেই। মেয়েটির নাম ছিল পদ্ম। আমরা তার নাম দিলাম কমলা। ধীরে ধীরে কমলার সাথে আমার অন্তরঙ্গতা সৃষ্টি হলো। আমি ওর প্রতি আকৃষ্ট হলাম। স্থির করলাম ওকে আমি সাধন সঙ্গিনী বানাবো। কয়েকদিন পরে আমি পলাশগুড়ি গ্রামে গেলাম। শুনলাম কি যেন একটা অজানা রোগ গ্রামে দেখা দিয়েছে। তাদের বিশ্বাস মেয়েটাকে পিশাচে নিয়ে যাবার পর থেকেই পিশাচের নজর এই গ্রামের উপর পড়েছে। মানে যেই মেয়েটিকে পোড়াতে নিয়ে গেছিল, পোড়াতে পারেনি, সেই মেয়ে শ্মশান থেকে উধাও হয়ে গেছে, সেই মেয়েটা নাকি সেই মেয়েটিকে নাকি পিশাচ তুলে নিয়ে গেছে। তারপর থেকেই গ্রামে পিশাচের নজর পড়েছে। প্রতিদিন মানুষ মরছে, ভয়ে তারা কঙ্কালীতলা শ্মশানে যেতে পারছে না, অজয় নদীর চরে দাহ করছে। আরও শুনলাম যে এই পিশাচের হাত থেকে বাঁচবার জন্য ভিগু ওঝা তার চেলাদের নিয়ে পলাশগুড়ি গ্রামে গিয়েছিল। মা শীতলার থানে রোজ পুজো চলছে। সেই রাতে আমি স্বপ্নে গুরুজির দর্শন পেলাম। তিনি আমায় ডাকছেন। আমি সকাল হতেই বুড়ির হাতে কমলার দায়িত্ব দিয়ে তারাপীঠে গুরুজির আশ্রয়ে গেলাম। গুরুজির আশ্রমের দিকে রওনা হওয়ার পর আমি পায়ে হেঁটে গুরুজির আশ্রমে গেলাম। গুরুজি আমাকে দেখে প্রচণ্ড রুষ্ট হলেন, খুব রাগ করলেন। তিনি বললেন, তোমাকে আমি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছিলাম, পারলি না, কত ক্ষতি করলি জানিস? আমি তার পা জড়িয়ে ধরলাম, সব কথা খুলে বললাম। তিনি এবার একটু নরম হলেন। আমি আবার গুরুজির সাথে তন্ত্র সাধনা শুরু করলাম। কয়েকদিন বাদে গুরুজি আমাকে বললেন, কাল আমরা কঙ্কালীতলা যাব। পরদিন আমি, গুরুজি আর তুই কঙ্কালীতলায় পৌঁছাবো। ঠিক আছে, গুরুজির মতোই কাজ হলো। গুরুজি যেমন বলেছিলেন। পরের দিন আমি, গুরুজি আর মহারাজ তিনজনে এসে পৌঁছালাম কঙ্কালীতলায়। এসে শুনলাম ভীষণ একটা কাণ্ড এর মধ্যে ঘটে গেছে। আমি যে বুড়ির কাছে কমলাকে রেখে গেছিলাম, সেই বুড়ির কথা না শুনে কমলা একদিন চুপি চুপি তার বাড়ির লোকেদের সাথে দেখা করতে গিয়েছিল পলাশগুড়ি গ্রামে। পলাশগুড়ি গ্রামে তাকে দেখে সবাই দৌড়ে পালাচ্ছে। তারা তো মনে করছে তাকে পিশাচ নিয়ে গেছে, আর তারপরেই পিশাচ এ গ্রামে দেখা দিয়েছে। তার নিজের বাড়ির দরজাও বন্ধ করে দিল সবাই। কেউ তার ডাকে সাড়া দিল না। সে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছিল, তখন কে যেন একদিন দূর থেকে একটা কাঠের টুকরো সজোরে ছুঁড়ে মারে কমলার দিকে। সেটাতে কমলার মাথা ফেটে যায়।
কারণ সেই কাঠের টুকরো এসে লাগে কমলার মাথায়। মাথায় লাগার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। সেই অবস্থায় তাকে বেঁধে ভিগু ওঝাকে খবর দেয়া হয়। ভিগু ওঝা ও তার 2 সাগরেদ মিলে ওকে গ্রাম থেকে নিয়ে আসে। তার পরদিন কমলার লাশ পাওয়া যায় অজয় নদীর চরে, ধর্ষিতা অবস্থায়। ডেথ সার্টিফিকেট থাকার জন্য পুলিশ কোনো কেস ফাইল করতে পারেনি, পুড়িয়ে দিয়েছে। শুনে আমার চোখে আগুন জ্বলতে লাগলো। গুরুজি আমার মনের কথা সব বুঝতে পারলেন। বললেন, সামনের অমাবস্যায় আসছে, আর মাত্র 4 দিন বাকি। এই অমাবস্যায় আমরা যজ্ঞ করব শ্মশানে। 4 দিনের মাথায় সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বসবো যজ্ঞে। সেরকমই হলো। 4 দিনে আমরা সব কিছু গুছিয়ে নিলাম। এবার আমরা 4 জন বসবো যজ্ঞে। আমি, গুরুজি, গুরুজির গুরুজি, মহারাজ আর মনসা ভৈরবী। যজ্ঞ শুরু হলো। এক সময় যজ্ঞ কুণ্ডলিতে দেখা দিল কমলার ছায়া। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার এই অবস্থা কে করেছে। সে বলল, ভিগু আর তাঁর 2 স্যাঙ্গাত, রহমান আর ন্যাপা। দেখলাম তার চোখ দুটো জ্বলছে। জিজ্ঞাসা করলাম, তুমি কি চাও? সে বলল, প্রতিশোধ, প্রতিশোধ। গুরুজি বললেন, আমরা তোমাকে শক্তি দেব চরম প্রতিশোধের, কিন্তু তাতে তুমি মুক্তি পাবে না। গঙ্গা যতদিন তোমাকে ডাকবে ততদিন আসতে হবে তোমাকে, তারপর গঙ্গাই তোমাকে মুক্তি দেবে। সে বলল, বেশ, তাই হবে, তাই হবে। তখন আমরা তাকে আমাদের কিছু তন্ত্রশক্তি দান করলাম। বললাম, তুমি এখন যে কোনো শরীর ধরতে পারবে, যাও এবার গিয়ে প্রতিশোধ নাও। বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় ছায়াটা যেন মিলিয়ে গেল। আমরা যজ্ঞ শেষ করে ঘরে ফিরলাম, আর পরদিন ফুরিয়ে এলাম তারাপীঠে। তারাপীঠে এসে আমরা আবার নিজেদের মতো থাকতে লাগলাম। দিন কয়েক পরের ঘটনা। বোলপুরের মেলা থেকে ফিরছিল ন্যাপা রহমান। সন্ধ্যা হয়ে এসেছে। ওরা দেখলো রাস্তার ধারে বছর 15-16 একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জিজ্ঞাসা করতে বলল পলাশগুড়ি থেকে বন্ধুদের সঙ্গে সে মেলা দেখতে এসেছিল। বন্ধুদের আর খুঁজে পাচ্ছে না, বন্ধুরা হারিয়ে গেছে। সে আগে কোনোদিনও এত দূরে আসেনি, রাস্তাও চেনে না। ন্যাপা আর রহমান তাকে পলাশগুড়ি পৌঁছে দেবে বললেই সে তাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। এরপর ওরা দুজন মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে তাড়াতাড়ি পৌঁছে যাবার উদ্দেশ্যে অজয় নদীর চরে নিয়ে এলো। এবার আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। একটা নির্জন জায়গায় এসে রহমান মেয়েটার মুখ চেপে ধরল এবং মেয়েটাকে ধরে ফেলে দিল নদীর বালির চরের ওপরে। মেয়েটি মাটিতে পড়ে গেল, মানে বালির চরে, বালির উপরে পড়ে গেল অজয় নদীর চরে। ন্যাপা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। আর রহমান কি করলো? রহমান দূরে নদীর দিকে চেয়ে রইল, কেউ যেন এইদিকে আসলে পরে সে ন্যাপাকে আওয়াজ দেবে। হঠাৎ একটা চিৎকার শুনে রহমান যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। ন্যাপাকে সেই অজয় নদীর বালির চরে মেয়েটি ফেলে সেই মেয়েটি ন্যাপার উপর চড়ে বসে আছে। মুখ দিয়ে ন্যাপার টুটি কামড়ে ধরেছে, ফিনকি দিয়ে ঝরছে রক্ত। রহমান ছুটে গিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেই মেয়েটি এক ঝটকায় রহমানকে দূরে ছুঁড়ে ফেলে দিল। এ কি? এ যে একটা কঙ্কাল, এর চোখ দুটো জ্বলছে, দুটো দাঁতের কষ থেকে ঝরছে অযোধ্যারায় রক্ত। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে করতে ছুটতে ছুটতে রহমান সেই মেলায় এসে পৌঁছালো। মেলা থেকে তখন একদল লোক ওই পথে আসছিল।
সব কথা শোনার পর তারা রহমনকে সঙ্গে করে নিয়ে গেল ন্যাপার দেহটা দেখতে। ন্যাপার দেহটা দেখে তারা যে দেহটা দেখল, ন্যাপার যে অবস্থায় আছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে ন্যাপার দেহটা। সবাই ভয়ে থানার দিকে দৌড়ালো। রহমান কাঁপতে কাঁপতে ভিগুর বাড়ি গিয়ে সব কথা বলল। ভিগু ছক কেটে গণনা শুরু করলো। একটু পরে গণনা শেষ করে বলল, মেয়েটা এখন পিশাচিনী হয়ে গেছে, প্রতিশোধ নিতে চাইছে। সে আমাদের কাউকে ছাড়বে না। তোকে একটা মাদুলি দিচ্ছি, সব সময় এটা গলায় পরে থাকবি, আর ভুলেও একা রাতে কোথাও বেরোবি না। কয়েকদিন ভালোভাবেই কেটে গেল। রহমান কিছুটা নিশ্চিন্ত হয়েছে, কারণ গলায় তার মাদুলিটা আছে। একদিন বিকালবেলায় রহমান মসজিদের পাশে আবদুলের দোকানে চা খাচ্ছে। এর মধ্যে কি একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আচমকা আবদীপ আর ইমানের মধ্যে ঝগড়া লেগে গেল। সেখান থেকে হাতাহাতি থেকে মারামারি। রহমান অনেক কষ্টে দুজনকে ছাড়িয়ে দিয়ে ধস্তাধস্তি মিটিয়ে দিয়ে বাড়ির পথ ধরল। রাতে খেয়ে দিয়ে উঠে ঘটি নিয়ে বারান্দার একদিকে আঁচাতে গেল। রহমান দেখল একটু দূরে তার বিবিজান গামছা হাতে দাঁড়িয়ে। মুখে জল দিতে দিতে হঠাৎ মনে হলো যেন, ওমা, গলায় তো মাদুলিটা নেই। সত্যিই তো, যেই না এটা মনে হওয়া মাদুলিটা গলায় নেই, মাদুলিটা কোথায় গেল, কিছু ভাবার আগেই কে যেন তার চুলের মুঠিটা ধরে অন্ধকারে নিয়ে গেল। রহমান ছাড়বার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সেই চুলের মুঠি ছাড়াতে পারল না। শুধু গোঁ গোঁ করে আওয়াজ বেরোলো মুখ দিয়ে। রহমানের বিবিজানের চিৎকারে চারিদিক থেকে লোক জড়ো হয়ে গেল। সবাই রহমানকে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু কোথাও কেউ তাকে খুঁজে পেল না সেই রাতে। ভোর হলে দেখা গেল রহমানের দেহটা অনেকটা দূরে একটা পুকুরের ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কেউ যেন এক ভয়ঙ্কর আক্রোশে দেহটাকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেল ভীত। তড়িঘড়ি তল্পিতল্পা বেঁধে টেনে একটা কূপ জোগাড় করে চড়ে বসল ভিগু। ভিগুই তো ছিল তাদের পালের সর্দার। কামাখ্যায় তার গুরুর কাছে যাবার জন্য, গুরু তাকে বাঁচাবে যদি এ যাত্রায় বাঁচা যায়। কূপে আর মাত্র একজন যাত্রী ছিল। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই সে নেমে গেল। ভিগু ভালো করে দরজা জানলা হেঁটে বসে রইল সেই ট্রেনের কূপে। তখন প্রায় রাত 10টা হবে। দরজায় ধাক্কা। ভিগু জিজ্ঞাসা করতে দরজার ওপার থেকে উতরল, টিকিট চেক করতে এসেছি। ভিগু দেখল একজন বৃদ্ধকে নিয়ে টিটি এসেছে। দরজা খুলে দিল ভিগু। বৃদ্ধ ভদ্রলোক এসে সুটকেস রেখে বসলেন। বললেন যে তিনি পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবেন। টিকিট পরীক্ষক ভিগুর টিকিট চেক করে চলে গেলেন। ভিগু এবার আশ্বস্ত হলো, ট্রেন ছুটছে। বেশ কিছুক্ষণ যাবার পর ভদ্রলোক বললেন, জানলাগুলো বন্ধ করে রেখেছো কেন? জানলাগুলো খুলে দাও। তোমার গরম লাগছে না? আমার গরম লাগছে, খুলে দাও, বাতাস আসুক। ভিগু জানলা খুলে দিল। এক ঝলক ঠান্ডা বাতাস এসে কামরাটাকে বেশ ঠান্ডা করে দিল। ট্রেনের যে লাইট ছিল সেটা ভিগু নিভিয়ে দিয়ে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল সে। কতক্ষণ ঘুমিয়েছিল তার মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যা দেখলো তাতে তার ভয়ে মুখ সাদা হয়ে গেল। তার উল্টো দিকে সিটের সেই বৃদ্ধ মানুষটি কোথায় গেল? তার বদলে বসে আছে সেই মেয়েটি যাকে তারা ধর্ষণ করে খুন করেছিল। আস্তে আস্তে মেয়েটির চেহারাটা পাল্টে গেল। বেরিয়ে এলো একটা কঙ্কাল, চোখে তার প্রতিশোধের আগুন। এবার দুখানা হাত সাঁড়াশির মতো এগিয়ে এসে ভিগুর গলাটা টিপে ধরল। মেয়েলি গলায় একটা খিলখিলে হাসির আওয়াজ শোনা গেল। ভিগুর মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। পরদিন রেল পুলিশ
ট্রেনের কামরা থেকে উদ্ধার করলো ভিগুর মৃতদেহ। সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, চোখটা বিস্ফারিত, জিভটা বেরিয়ে এসেছে। কাগজে খবরটা বেরিয়েছিল। সেই রাতে কমলা ছায়ামূর্তি আমার কাছে এসে উপস্থিত হয়েছিল। তার মুখে তখন তৃপ্তির হাসি। আমাকে শুনিয়েছিল তার প্রতিশোধ নেবার কাহিনী। আরও বলেছিল যে তুমি ডাকলেই আমি আসব। এই বলে গঙ্গাতান্ত্রিক গাঁজার কলকেটা হাতে তুলে নিল। আমার গল্প যে তোমাদের ভালো লাগছে সেটা আমি তোমাদের কমেন্ট থেকেই বুঝতে পারি। এইভাবেই আমার সঙ্গে থাকো, আমাকে আগিয়ে নিয়ে যেতে থাকো। তোমাদের এইভাবেই অনেক সুন্দর সুন্দর গল্প আমি উপহার দেব। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। নমস্কার।